Hey, what's up everybody, welcome back to the channel everyone and it's news time। তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ, দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তো এখন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলে যাব নিউজে, অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডের যে ডিলগুলো ছিল বা ডিলগুলোর এখনো পর্যন্ত আছে বা যেগুলো থাকবে সেগুলো সম্পর্কে ইচ্ছা ছিল একটা ডেডিকেটেড ভিডিও করার, তবে আপনাদের মন খারাপ হয়ে যেতে পারে ভালো ভালো ডিল দেখে যেটা আপনারা বাংলাদেশে দেখতে পান না, তাই সেটাকে আমি স্কিপ করে গেলাম। তো অবশ্যই তো এর জন্য একটা লাইক দেওয়া উচিত। তো প্রথমে যে নিউজটি আসছে সেটি AMD কেন্দ্রিক আর Ryzen 8000 সিরিজের যে সকল জি প্রসেসর আসবে AM5 সকেটের উপর তার কিছু স্পেক আমাদের সামনে চলে এসেছে এবং কাইন্ড অফ লাইক রিলিজ ডেট আমরা এর আগেও জেনে গেছি, আবারও জানবো। শুধু তাই না, এখানে যে রাইজেনের শুধুমাত্র যে জি সিরিজের সিপিইউ আসবে তা কিন্তু না, এখানে জি সিরিজ আসবে অর্থাৎ প্রো লাইন আপের অথবা টি সিরিজ পর্যন্ত আমরা দেখতে পারছি। স্পেসিফিকেশন আমরা মোটামুটি ভালোভাবেই জানি এটা কিরকম হতে চলেছে, তবে এখানে পারফরমেন্স বিষয় একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো আগের বারের তুলনায় অর্থাৎ 5000 সিরিজের যে সকল জি সিপিইউগুলো না ছিল সিজন বেস আর এবারে যে হবে ফিনিক্স 1, তো সেটার মধ্যে পারফরমেন্স ডিফারেন্স এখানে করা গেছে অর্থাৎ Ryzen 7 লেভেলে। তো অনেক গেমসে এখানে সাইবারপাঙ্ক 2077 থেকে শুরু করে গড অফ ওয়ার অথবা ফ্রোজা হরাইজনের মতো গেমসে এখানে 2 গুণ থেকে 2.5 গুণ পর্যন্ত অনেক সময় পারফরমেন্স দেখা গেছে। আপনি বুঝতে পারছেন বিষয়টি কতটা পারফরমেন্স গেইন করতে পেরেছে। আর আমি আপনাদেরকে বলেছি এগুলো RDNA 3 আর্কিটেকচারের 12 কম্পিউট ইউনিটের সাথে আসবে, যেটা অবভিয়াসলি RX 6400 এর তুলনায় ফার মোর বেটার পারফরমেন্স করবে। ইভেন অনেক সময় RX 6500 XT এর মতো পারফরমেন্স করতে পারে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের মতো ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবেও। তো বেঞ্চমার্ক আপনারা দেখতেই পারছেন। শুধু এখানেই না, আপনারা যদি প্রোডাক্টিভ ওয়ার্ক করতে চান তো সেক্ষেত্রেও মোটামুটি পারফরমেন্স গেইন করতে পেরেছে আইজিপি লেভেলে এবং সিপিইউ লেভেলেও, যার স্লাইড আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন। এখানে বিশাল একটা উইনের বিষয়। তবে এখানে কথা হচ্ছে AM5 সকেটে উঠতে গেলে আপনাকে কিন্তু আগের মতো না, অনেকটাই স্পেন্ড করতে হবে টাকা পয়সা, কারণ AM5 সকেট যে কোনো ধরনের মাদারবোর্ডের মোটামুটি দাম অনেকটাই বেশি আগের বারের তুলনায়। আর DDR5 র্যামের যদি কথা বলি তো সেক্ষেত্রেও তো আপনি একবারে যে কম দামে র্যাম কিনতে পারবেন তাও কিন্তু না, এই দুটাতেই আর কি আপনাকে বেশি খরচ করতে হবে। আর সিপিইউ তো অবভিয়াসলি নতুন আসলে আপনাকে অবশ্যই বেশি দামে খরচ করতে হবে। আর মেবি এটা খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ সামনের CES-এই অ্যাটলিস্ট অ্যানাউন্স হয়ে যাবে আর শেষের দিকে অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে। এক্স্যাক্টলি যদি ডেটের কথা বলি তো জানুয়ারি 31-এই পেয়ে যেতে পারেন, বাকিটা সময়ের অপেক্ষা। বাই দ্য ওয়ে, এই AMD এর কথা বললে তাদের যে আরও সিপিইউ গুলোর কথা বললাম অর্থাৎ Ryzen 7 5700 X3D নতুন আসতে চলেছে, 5500 X3D, 5600 GT এবং 5500 GTর মতো সিপিইউ আমরা দেখতে পারি। তবে ভাবার বিষয় হলো AMD 5000 সিরিজে এতগুলো সিপিইউ লঞ্চ করে দিচ্ছে, ভালোর পাশাপাশি কনফিউজিং এর বিষয়। তারপরের যে নিউজটি আসছে সেটি মিডিয়াটেককে কেন্দ্র করে তাদের যে Dime City 9300 পাওয়ারফুল সিপিইউটি আছে সেখানে লুজ করেছে 46% পারফরমেন্স ডিউ টু থ্রটলিং ইস্যু, অর্থাৎ এটা ভয়ঙ্কর লেভেলের থ্রটলিং করা শুরু করে দিয়েছে। অর্থাৎ এর মানে হচ্ছে এটা অনেক হিট প্রডিউস করছে তার সার্টেন জায়গা থেকে, যেটা অবশ্যই একটা খারাপ বিষয়। বিশেষ করে যদি আমি মিডিয়াটেকের কোম্পানির মতো কথা বলি, তাদের নাম অনেক আগে থেকেই একটু অ্যালার্জিটিক, অর্থাৎ অনেকেই চুজ করতে চান না এই ধরনের সিপিইউগুলো। তবে আমরা দেখেছি Dime City মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তবে হ্যাঁ, এখানে একজন ইউজারের ক্লেম আছে ভিভোর যে X100 Pro যে স্মার্টফোনটি আছে সেখানেই লাগানো ছিল Dime City 9300। তো এখানে বিশেষভাবে আমরা থ্রটলিং দেখতে পারছি অ্যাকর্ডিং টু দিস ভিডিও অ্যান্ড পিকচার। তো অবশ্যই এটা একটা কনসার্নের বিষয় মিডিয়াটেকের রেপুটেশন এবং কোম্পানির ইমেজের জন্য। তারপরের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে। আর চায়নাতে আপনারা অনেকেই হয়তো জানেন Nvidia কিন্তু অ্যাপক্স করেছে তাদের গভর্নমেন্টের থ্রু যে RTX 4090 বা যে হাইয়ার লেভেলের যে সকল কার্ড হয়ে থাকে অর্থাৎ টপ অফ দ্য লাইনের প্রোডাক্ট সেটিকে রেস্ট্রিক্ট করেছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক শর্টেজ দেখা যাচ্ছে চায়নার মার্কেটে। আর চায়না জানেন এগুলো এআই এর জন্য ব্যবহার করে থাকে। তো রিসেন্টলি কিছু গ্রাফিক্স কার্ড ব্লোয়ার টাইপের দেখা গেছে চায়নাতে, আর এগুলো মনে করা হচ্ছে যে নতুন, তবে না, এগুলো নতুন না, এগুলো আরো সমস্যা করছে এর প্রাইস নিয়ে। অর্থাৎ চায়নার মার্কেটে অ্যাপক্স করা আছে যেহেতু এখানে বিক্রি করাটা হবে না আর নতুন কার্ডগুলো, তো সেক্ষেত্রে একটু শর্টেজেস দেখা যাচ্ছে, যার ফলে শুধু যে চায়নাতেই যে শর্টেজ হচ্ছে বা তারাই যে বেশি দামে গ্রাফিক্স কার্ডগুলো সংগ্রহ করবে তা কিন্তু না, এর ইম্প্যাক্ট কিন্তু গ্লোবালি পড়তে পারে, বিশেষ করে বাংলাদেশ বা আমাদের যে এশিয়ার যে সকল কান্ট্রি আছে যেগুলো
প্রপার কার্ড চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, অর্থাৎ আমি এআইবি বা অন্যান্য পার্টনারদের কথা বলছি, তো সেক্ষেত্রেও কিন্তু তারা একটু এদিক ওদিক করতে পারে, কারণ চায়নার কাছে প্রচুর টাকা আছে, তারা কিন্তু কালেক্ট অবশ্যই করবে এই কার্ডগুলো। তাই এর পাশাপাশি যে সকল বাজেট বা মিড রেঞ্জ সেকশনের কার্ড আছে সেগুলোর প্রাইসও অনেকটা আমরা বৃদ্ধি দেখতে পারি। আপনারা গ্রাফিক্স কার্ড নিতে চাইলে খুব তাড়াতাড়ি নিতে পারেন, কারণ শর্টেজেস আসতে চলেছে কোম্পানি লেভেলে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি মূলত ইন্টেল রিলেটেড, আর তাদের যে আর্ক A770-র মতো গ্রাফিক্স কার্ডটি আছে, এবং স্পেসিফিকলি যদি এআইবির কথা বলে অর্থাৎ এসআর বলি, স্পার্কেল অথবা এসআর এর আরও কিছু কার্ড, তো সেক্ষেত্রে আমরা যেটা প্রাইস দেখতে পারছি এই ব্ল্যাক ফ্রাইডের পরে এবং হলিডে সেলস শুরু হবে, সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি 16 জিবির যে এসআর এর বাইফ্রস্ট কার্ডটি আছে সেটি পাওয়া যাচ্ছে $249 নিউ এগে। আর যদি স্পার্কলের কথা বলে তো টাইটানোসের দাম পড়তেছে $270। হ্যাঁ, এসআর এর জিপিইউটি যে লুকিং দিচ্ছে সেটা অবভিয়াসলি একটা ইউনিক লুকিং দিচ্ছে, তারপর প্রাইস কম। আর এখানে বান্ডেল হিসেবে থাকছে অ্যাসাসিন ক্রিড মিরাজের মতো গেমসের ফুললি ফ্লেজেড বান্ডেল। এখানে তারা ক্লেম করেছে এই গেমসটির দাম $45, তবে আপনি যদি ডিরেক্টলি পারচেস করতে চান তো $35 থেকে $36 মতো আপনাদেরকে খরচ করতে হবে, তবে $10 বিষয় না। তবে এখানেও যদি আমরা এটাকে মাইনাস করে দিই অথবা আমরা $220 নিয়ে আসি এই কার্ডটিকে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ভালো অপশন দেখা যাচ্ছে গেমারদের জন্য যারা গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন। আর এই গ্রাফিক্স কার্ডটি বর্তমান সময়ের জন্য কতটা ভালো পারফরমেন্স করছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা আপনারা চেক আউট করতে ভুলবেন না। অ্যান্ড এই ভিডিওটি আমি কেন করছি এর কারণ আছে, যেহেতু আরেকবার প্রাইস ফল হওয়া শুরু করে দিয়েছে, তাই এটাকে আশা করা যাচ্ছে যে $220 থেকে $30 মধ্যে পাওয়া যাবে। আর বাংলাদেশেও কিন্তু এর প্রাইস অনেকটা কমতে পারে, যার মাধ্যমে আমরা 30 থেকে 32 হাজার টাকার মধ্যেই যদি এই গ্রাফিক্স কার্ডগুলোকে দেখতে পাই, বিশেষ করে আর্ক A770-র 16 জিবি ভ্যারিয়েন্টগুলো, তো অবশ্যই আপনারা চিন্তা করুন ফিউচার প্রুফিং গ্রাফিক্স কার্ড হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারেন যদি এরকম ডিল বাংলাদেশে পর্যন্ত আসে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর যে A750 OC গ্রাফিক্স কার্ডটি হবে 8 জিবি, সেটা আপনারা $180, যেটা অবভিয়াসলি লোভনীয় একটা ডিল। বাংলাদেশে দেখি কবে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।